আসসালামু আলাইকুম। 12ই মার্চ আমরা পুরো জাতি যার সাক্ষী হয়ে রইলাম, যা অবলোকন করলাম, প্রত্যক্ষ করলাম, তা নিঃসন্দেহে আমাদের সবার জন্য লজ্জার, চরম অপমানের। অনেকেই হোঁচট খেয়েছেন, অনেকেই বিস্মিত হয়েছেন, অনেকেই আশ্চর্য হয়েছেন, অনেকেই যন্ত্রণায় কাতর হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই ইতিহাস সৃষ্টি করল বিএনপি, যে ইতিহাস আমাদের সবার জন্য অপমানের, চরম গ্লানির। ধরে নিয়েছিলাম যে রাজনৈতিক কৌশলের জায়গা থেকে বিএনপি হয়তো অনেক কিছুই করতে বাধ্য হয়, কিন্তু এই কৌশল শব্দটি বিএনপির ক্ষেত্রে আমরা কতক্ষণ ব্যবহার করব, বিশেষ করে মুক্তিযুদ্ধ ইস্যুতে, সেটা অবশ্যই একটি চূড়ান্ত রূপ পাওয়া দরকার। কোন বিষয়ে প্রিয় দর্শক কথা বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শোক প্রস্তাব উত্থাপন করেন তাদের জায়গা থেকে, এবং সেখানে তিনি বলেন যে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম তারা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে চান। তিনি বলেন যে দেশের রাজনীতি এবং জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত। তাদের নাম যুক্ত করলেন বা করতে চাইলেন, প্রস্তাব দিলেন। একে একে নাম এলো যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদি, যুদ্ধাপরাধী মাওলানা আব্দুস সোবহান, যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ, এবং এর সঙ্গে আরও যাদের নাম যুক্ত করেন তার মধ্যে ছিল শরীফ উসমান হাদি, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল সহ আরও বেশ কয়েকজনের নাম। এছাড়া জুলাই আন্দোলন এবং শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন তাদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্তর দাবি জানানো হয়, আহ্বান জানানো হয়, এবং সাথে সাথে জবাবে আমাদের নতুন স্পিকার বীর বিক্রম হাফিজউদ্দিন সাহেব তিনি বিরোধী দলের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে যে নামগুলো যুক্ত করার প্রস্তাব করা হয় শোক প্রস্তাবের জন্য, তিনি তা প্রস্তাবে অন্তর্ভুক্ত করে নেন। মানে স্পিকারের এই ধরনের জবাব বা সম্মতির সঙ্গে সঙ্গে আমার কাছে ওই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমাদের সব শহীদরা লজ্জায়, অপমানে তাদের মাথা আরো একবার হেট করে ফেললেন। প্রচন্ড একটা কাঁপুনিতে তারা জড়িয়ে পড়লেন। আমাদের এই স্পিকার তো মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধাই নন, তিনি বীর বিক্রম। তিনি যখন স্পিকারের আসনে রয়েছেন, কি সাবলীল ভাবে সাথে সাথে এইগুলো তিনি মঞ্জুর করে নিলেন। কেউ প্রশ্ন করতে পারেন যে এই বিএনপি তো সেই আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ কিংবা মতিউর রহমান নিজামীর হাতে দেশের পতাকা তুলে দিয়েছিল তাদেরকে মন্ত্রী বানিয়ে। হ্যাঁ, সত্য কথা। জাতীয় সংসদে তারা এমপি হয়ে বক্তব্য দিয়েছেন, মন্ত্রী হিসেবে বক্তব্য দিয়েছেন, তাদের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা পথ পথ করে উড়েছে, সবই সত্য কথা। তারপরেও যুক্তি খাতিরে আমরা অনেকে বলার চেষ্টা করছিলাম যে না, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তারা এটি করেছে। আওয়ামী লীগের মধ্যেও ছিল তো কেউ কেউ যারা দেশ বিরোধী অবস্থানে ছিলেন একাত্তরে, তাদের কেউ কেউ তো আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যদিও তাদের কাউকে মন্ত্রী করা হয়নি, এমন দাবিও কেউ করতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে, যখন যে ব্যক্তিরা দেশের আদালত কর্তৃক দণ্ডিত হলেন,
ফাঁসির মঞ্চেও তাদের উঠতে হলো, সেই ব্যক্তিদের নাম আমাদেরকে মানে শোক প্রস্তাবের তালিকা রাখতে হবে জাতীয়ভাবে সংসদের মাধ্যমে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একেবারেই ভুলে যাচ্ছেন যে তার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, তিনি নিজেও মুক্তিযোদ্ধা, নিজে সেক্টর কমান্ডার, যিনি জেল ফোর্সের অধিনায়ক ছিলেন এবং তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করা হয়। তার সেই দলের পক্ষ থেকে এগুলো সব অবলীলায় মেনে নেওয়া হচ্ছে। যারা যুদ্ধ অপরাধী হিসেবে প্রমাণিত তাদের জন্য শোক প্রস্তাব আনা হয় জাতীয় সংসদে। এদিকে আমরা দেখলাম যে যুদ্ধ অপরাধের দায় থেকে মুক্ত জামাতের আরেক নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকে সংসদের সামনে বসে থাকতে দেখলাম, সামনের সারিতে, যিনি মুক্তি পেয়েছেন যুদ্ধ অপরাধের দায় থেকে ডক্টর ইউনূস সরকারের সময়। আবার এদিকে বুধবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন, যিনি কিনা এই মুহূর্তে বিএনপির বলতে গেলে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, মহাসচিব না হো, তিনি জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া প্রসঙ্গে কি উচ্চারণ করলেন যে কেন তাদের দায় দেয়া হবে না, কেন তারা যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি সেখানেও ৭১ প্রসঙ্গ টানলেন। তিনি বললেন যে যেসব মুক্তিযোদ্ধারা রাজাকার হত্যা করেছিলেন তাদের নামে কি এখন মামলা হবে? মানে কিসের সঙ্গে কিসের তুলনা, কথায় কথায় ৭১কে টেনে নিয়ে আসা। যেই ৭১-এর ৯টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রে, আমাদের সঙ্গে পাকিস্তানের হানাদার বাহিনীর রাজাকারদের সঙ্গে, আল বদরের সঙ্গে গণধর্ষণ হয়েছে দিনের পর দিন, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, ৩০ লক্ষ মানুষ শহীদ হলেন, সেটির সঙ্গে আবার সেই জুলাই আন্দোলনকে মেলানো, তাও আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ তারা এই উদাহরণটি দিবেন? বলতে পারেন যে না, আমরা জুলাই আন্দোলনে যেসব ফৌজদারি অপরাধ হয়েছে তাদের সেগুলো কোনো বিচার করবো না, কারণ মামলা হবে না, দায় মুক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, পুলিশ হত্যার বিচার হবে না, বলুন যা ইচ্ছা তাই। কেন ৭১ কথা টানতে হবে? তারপরে ৭১কে যে মানুষগুলো কোনো অবস্থাতেই ওন করে না, স্পষ্ট হয়ে বলতে চাই, তারাই জুলাই আন্দোলনের সঙ্গে ৭১কে বারবার মেলান। এবং এই যে আমরা অভিযোগ করে আসছি এনসিপি বা সাবেক সমন্বয়ক বা জামাতে ইসলামী কিংবা আরো যারা রয়েছেন, তারা ২৪কে স্থান দিতে চায় ৭১-এর উপরে, ৭১-এর সব কিছু ম্লান করে দিতে চায়। আমরা মাঝে মাঝে বিএনপি নেতাদের বক্তব্য শুনতে পাই, আহা কি চমৎকার লাগে। তারা বলেন যে ৭১-এর সঙ্গে কোনো কিছু তুলনা হবে। এইগুলো কি হচ্ছে, কি হচ্ছে? এইগুলা ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এটুকু আমরা নিশ্চিত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।